আসসালামু আলাইকুম দর্শক। অন্য মঞ্চের আলোচনায় আজকে আমাদের আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন মোহাম্মদ ইউনূসের নিয়োগকর্তাদের মব সন্ত্রাসে সারা দেশের মানুষ ছিল অতিষ্ঠ। এমনকি 2025 সালের 12ই জুলাই তারেক রহমান অভিযোগ করেছিলেন মব জাস্টিস এবং এর মাধ্যমে নৈরাজ্য সৃষ্টিকারীদেরকে ইউনূস সরকার প্রশ্রয় দিয়েছিল। তিনি প্রশ্ন তুলেন, যারা মব তৈরি করছে তারা কেন গ্রেপ্তার হচ্ছিল না? এ ব্যাপারে সরকার প্রচ্ছন্ন মদত আছে কিনা এমন প্রশ্ন তুলেছিলেন তারেক রহমান, যিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী। প্রশ্ন উঠেছে, 27 দিন হলো তারেক রহমানের সরকারের বয়স, এই কয়দিনে কি মব সন্ত্রাস কমেছে, কিংবা তার সরকার কি মব সন্ত্রাসীদের বিরুদ্ধে আদৌ কোনো কার্যকর ব্যবস্থা নিতে পারছে? মোটা দাগে বললে, ডক্টর ইউনূসের আমলে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রস্তর যুগে চলে গিয়েছিল, সেই আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি কি নতুন সরকার আমলে হয়েছে? স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ দাবি করেছেন, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী যখন পরিস্থিতির উন্নতি দাবি করছেন, তখন পুলিশের অস্ত্র ছিনতাই হচ্ছে, দুদকের মহাপরিচালকের ফোন ছিনতাই করে নিয়ে যাচ্ছে, বাড়ছে খুন, বাড়ছে ধর্ষণ, সাথে পাল্লা দিয়ে ইউনূসের আমলের মতো থামছে না মব সন্ত্রাস। অবশ্য ইউনূস সরকার যেমন মবকারীদের দেখেও না দেখার ভান করত, বিএনপির আমলেও একই ধরনের ঘটনা ঘটতে দেখা যাচ্ছে। যারা মব করে তারা হামলা চালাচ্ছে, আর জেলে যেতে হচ্ছে যারা আক্রান্ত তাদের। যদিও সরকার এক মন্ত্রী বলেছেন 2-3 মাসের মধ্যে শুরু হবে আরেকটি অপারেশন ক্লিন হার্ট। প্রশ্ন হলো, সেই অপারেশন ক্লিন হার্ট 2.0 কি মব সন্ত্রাসের ধরাছোঁয়ার বাইরে থেকে যাবে, যেমনটা ইউনূসের টেবিল হান্টের ক্ষেত্রে ঘটেছিল? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। 2024 সালের আগস্টে ডক্টর ইউনূস ফ্রান্স থেকে উড়ে এসে মব সন্ত্রাস থামাতে বলেন, কিন্তু কার্যত দেখা গেছে ডক্টর ইউনূসের ভাষায় তার নিয়োগকর্তারাই জড়িত ছিলেন বেশিরভাগ মব সন্ত্রাসী কর্মকাণ্ডে। দর্শক, ডক্টর ইউনূসের 1.5 বছরে মবের হাত থেকে রেহাই পাননি মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তি, সাবেক প্রধান বিচারপতি, আইনজীবী, সাবেক প্রধান নির্বাচন কমিশনার সহ কেউই। নিরীহ মানুষকে পিটিয়ে হত্যা করা হয়েছে গুজব সৃষ্টি করে। বাউল সম্প্রদায়, ভিন্ন মতাবলম্বী ব্যক্তি কিংবা সাংস্কৃতিক গোষ্ঠী, মুক্তিযোদ্ধাকেও হেনস্থার শিকার হতে হয়েছে। রাজবাড়িতে কবর থেকে লাশ তুলে পুড়িয়ে দেওয়ার মতো নৃশংস ঘটনা ঘটেছে। দেশের বড় দুটি শীর্ষস্থানীয় পত্রিকা অফিসে হামলা, ভাঙচুর, অগ্নি সংযোগের ঘটনায় গণমাধ্যমের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়েছে। এই মব করেই ভেঙে গুড়িয়ে দেওয়া হয় স্বাধীনতার স্মৃতি বিজড়িত বঙ্গবন্ধুর 32 নম্বর বাড়িটি। এসব মব সরকারের মদতেই হয়েছে। সরকারি প্রতিষ্ঠান থেকে বুলডোজার দেওয়া হয় সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর জন্য। অন্তর্বর্তী সরকার মব সন্ত্রাসীদের ধরার বদলে উল্টো যারা মবের শিকার হয়েছিলেন তাদেরকে জেলে পুরে নির্যাতন চালিয়েছে। এমন পরিস্থিতিতে হত্যা, ডাকাতি, চাঁদাবাজি, ধর্ষণ সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জনজীবন তখন ছিল অতিষ্ঠ। মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের তথ্য মতে গত 2 বছরে গণপিটুনি ও মব সহিংসতার ঘটনায় নিহত ও আহতদের সংখ্যা উদ্বেগজনক হারে বেড়েছে। 2024 সালে মব সহিংসতায় অন্তত 128 জন নিহত হয়, আর 2025 সালে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় কমপক্ষে 197 জনে। মবের শিকার হয়ে সবচেয়ে বেশি মারা গেছে ঢাকা বিভাগে 57 জন। চরম উদ্বেগজনক পরিস্থিতির মধ্যে গত 17 ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে নতুন সরকার দায়িত্ব নেয়। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর সবচেয়ে বড় যে চ্যালেঞ্জের মুখোমুখি হয় তা হলো দেশের ভেঙে পড়া আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা। এরই মধ্যে 3 সপ্তাহের বেশি সময় পার হয়ে গেল। তাতে কি ডক্টর ইউনূসের আমলে ভেঙে পড়া আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো উন্নতি হয়েছে? দেখে আসি পরিস্থিতিটা কি। প্রথমে দেখি ছিনতাই বেড়েছে নাকি কমেছে। অন্তর্বর্তী সরকার আমলে ঢাকার জন্য ছিনতাইয়ের স্বর্গরাজ্য ছিল মোহাম্মদপুর। সেই মোহাম্মদপুরে 8ই মার্চ তারাবির নামাজ শেষে হাঁটাহাঁটি করতে বের হয়েছিলেন দুর্নীতি দমন কমিশন বা দুদকের মহাপরিচালক মোতাহার হোসেন। 3 ছিনতাইকারী তার 2টো আইফোন, মানিব্যাগ ও হাতঘড়ি ছিনে নিয়ে গেছে। এ সময় আইফোনের পাসওয়ার্ড জানার জন্য তাকে দেশীয় ধারালো অস্ত্রের উল্টো দিক দিয়ে আঘাত করা হয় এবং বাম চোখে ঘুষি মেরে আহত করা হয়। পরে উপায়ন্তর না দেখে তিনি পাসওয়ার্ড দিতে বাধ্য হন। পুলিশ অবশ্য এই ঘটনায় 2 জনকে গ্রেপ্তার করেছে। তার একদিনের মধ্যে বেশ কিছু ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। তার মধ্যে সবচেয়ে চাঞ্চল্যকর ঘটনাটি হলো নারায়ণগঞ্জে।
9 মার্চ ভোরে পুলিশের এএসআই লুৎফর রহমান একা মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। এই সময় পেছন থেকে আসা আরেকটি মোটরসাইকেলে থাকা 3 ছিনতাইকারী নগর ভবনের গোল চত্বরের সামনে তার গতিরোধ করে। এরপর 2 ছিনতাইকারী মোটরসাইকেল থেকে নেমে এএসআই লুৎফর রহমানকে ঘিরে ফেলে এবং তাকে এলো পাতারে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এক পর্যায়ে তার কোমরে থাকা পিস্তলটি ছিনিয়ে নেয়। 24 ঘন্টা পর পুলিশ ছিনতাই হওয়া অস্ত্রটি উদ্ধার করতে পেরেছে। তার ঠিক একদিন আগে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায় ঢাকা নারায়ণগঞ্জ সংযোগ সড়কে একটি ব্যাটারি চালিত রিকশা থামিয়ে ছিনতাইয়ের চেষ্টা অভিযোগে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়। গত একদিনের ব্যবধানে গাজীপুরে ব্যবসায়ীর কাছ থেকে প্রায় 2 লাখ টাকা ছিনিয়ে নেয়। এই ঘটনায় গুরুতর আহত হয় এক ডিস্ট্রিবিউটর। সাতক্ষীরায় বিকাশ এজেন্টকে কুপিয়ে 10 লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে। ফেনীতে ছিনতাই হওয়া অটোরিকশার পিছনে দৌড়াতে গিয়ে ট্রাকের নিচে চাপা পড়েন এক কিশোর চালক। ছিনতাইয়ের মতো খুন আর ধর্ষণের ঘটনাও গত কয়েক সপ্তাহে বেড়ে চলেছে। গত সপ্তাহে 8 বছরের এক শিশুকে ধর্ষণ ও পরে হত্যা করা হয়। গত শনিবার ওই শিশুকে চকলেট কিনে দেওয়ার কথা বলে কুমিরার কাজীপাড়ার বাড়ি থেকে বের করে দুর্বৃত্তরা। পরে বাসে করে কুমিরা থেকে সীতাকুণ্ডে নিয়ে যায়। সেখান থেকে হেঁটে বোটানিক্যাল গার্ডেন এলাকার দুর্গম পাহাড়ে ওঠেন। সেখানে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করা হয়। এ সময় শিশুটি চিৎকার করে ঘটনাটি জানিয়ে দেওয়ার কথা বললে ধারালো অস্ত্র দিয়ে তার গলা কেটে রেখে পালিয়ে যায় অভিযুক্তরা। রক্তাক্ত অবস্থায় জঙ্গল থেকে হেঁটে বোটানিক্যাল গার্ডেনের নির্মাণাধীন সড়কের কাছে পৌঁছালে শ্রমিকরা তাকে দেখতে পান। পরে তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই লঞ্চের কেবিনে কলেজ ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। পরিসংখ্যান বলছে বেড়েছে নৃশংস খুনের ঘটনাও। দর্শক, সাধারণ মানুষের যেটি প্রত্যাশা ছিল সেটি হলো ইউনূসের নিয়োগকর্তাদের মব সন্ত্রাস দমনে তৎপর হবে নতুন সরকার। কিন্তু গত কয়েকদিনের কয়েকটি ঘটনায় দেখা যাচ্ছে ডক্টর ইউনূসের আমলে যে গ্রুপটি মব সন্ত্রাস চালাতো তারা বিএনপি সরকারের আমলেও ঠিক একইভাবে মবের রাজত্ব করছে। সবশেষ ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষার্থীকে পিটিয়ে মুমূর্ষু অবস্থায় থানার সামনে রেখে যাওয়ার ঘটনায় দেশ জুড়ে তীব্র সমালোচনার জন্ম দিয়েছে। প্রথম আলোর খবরে বলা হয়েছে, ছাত্রলীগের সাথে জড়িত থাকার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাহিদ খান পাবেল নামে একজন শিক্ষার্থীকে 3 দফায় মারধর করা হয়েছে। 9 মার্চ রাত 3টার পরে প্রথমে বুয়েট ক্যাম্পাসে, তারপর ঢাবি ক্যাম্পাসে মারধরের পর তাকে শাহবাগ থানায় রেখে আসা হয়। থানার সামনেও তাকে মারধর করা হয়। পাবেল অভিযোগ করেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তাকে মারধর করেছে। এই সময় তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হাসিব আল ইসলাম, মোহাম্মদ সাইফুল্লাহ, সর্দার নাদিম মোহাম্মদ শুভ, আবরার সহ আরো কয়েকজনের নাম উল্লেখ করেন। বিস্ময়ের ব্যাপার হলো, আহত পাবেলের মা থানায় অভিযোগ দায়ের করতে গেলে পুলিশের গড়িমসি দেখে বোঝা যায় সরকার উপর মহলের নির্দেশ নেই, যেমনটা অধ্যাপক ইউনূসের আমলে প্রতিটি মব সন্ত্রাসের ঘটনায় করা হতো। অনেক নাটকের পর শেষ পর্যন্ত অভিযোগটি নিলেও মামলা প্রত্যাহারের জন্য নানা মহল থেকে চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় অভিযোগের কাগজটি শেষ পর্যন্ত শাহবাগ থানা নিলেও আগের দিনের মবের ঘটনায় ঠিক ঘটেছে উল্টোটো। যারা মব করেছে তাদের গ্রেপ্তার না করে পুলিশ যারা মার খেয়েছে তাদের সন্ত্রাস দমন আইনে জেলে পুরেছে। বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7 মার্চের ভাষণের অডিও প্রচারের ঘটনাকে কেন্দ্র করে মবের ঘটনায় সারা দেশ হতবিহ্বল হয়ে পড়ে। শনিবার বেলা 3টার দিকে রাজধানীর চাংখারপুল এলাকায় বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণ সাউন্ড বক্সে বাজানোর সময় আসিফ আহমেদকে আটক করে শাহবাগ থানা পুলিশ। আটকের প্রতিবাদে রাত 9:30টার দিকে শাহবাগ থানার সামনে অবস্থান নিয়ে আবার ভাষণ বাজানোর কর্মসূচি ঘোষণা করেন শেখ তাসনিম আফরোজ ইমি, আব্দুল্লাহ আল মামুন সহ কয়েকজন। রিকশায় করে মাইকে ভাষণ বাজানোর সময় ডাকসু নেতা এবি জুবায়ের, মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ, এনসিপির ছাত্র সংগঠন জাতীয় ছাত্র শক্তির আহ্বায়ক তাহমিদ আল মোদাসসির সহ বেশ কয়েকজন রীতিমতো মব করে শেখ তাসনিম আফরোজ ও আব্দুল্লাহ আল মামুনকে জোর করে ধরে শাহবাগ থানার ভিতরে নিয়ে যায়। এই সময় থানার ভিতরেই আব্দুল্লাহ আল মামুনকে মারধর করা হয়। পরে পুলিশ তাদের আটক করে রাখে। রোববার আটক 3 জনকে সন্ত্রাস বিরোধী আইনে শাহবাগ থানার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। ইউনূসের শাসনামলের মতো তারেক রহমানের শাসনেও দেখা যাচ্ছে মবের জয় জয়কার। সবচেয়ে বড় কথা হলো, মুক্তিযুদ্ধের দল বলে দাবি করা বিএনপি শাসনামলে
7ই মার্চের ভাষণ বাজানো সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে বিবেচিত হচ্ছে। দর্শক, ইউনূসের আমলে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি ছিল ভয়াবহ। তার আমলের 18 মাসে একরকম হরের দরে ঘটনা ঘটেছে। আবার হত্যা, চাঁদাবাজি, ডাকাতি, ধর্ষণ এসব কিছু ছিল প্রতিদিনকার ঘটনা। আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হলেও সরকার থেকেছে নিশ্চুপ। সরকারের কর্তা ব্যক্তিরা বলেছেন এগুলো মব নয়, প্রেশার গ্রুপ। নতুন সরকার ক্ষমতায় আসার পরও সে অবস্থার দৃশ্যমান কোনো পরিবর্তন চোখে পড়েনি। তবে স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেছেন আইন শৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে। তবে স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষায় আগের মব সন্ত্রাসীরা যেসব কর্মকাণ্ড এখন চালিয়ে যাচ্ছেন সেগুলো ঠিক মব নয়। স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি কোনো অপরাধীকে ছাড় দেওয়া হচ্ছে না। প্রশ্ন হলো, স্বরাষ্ট্রমন্ত্রী যে দাবি করেছেন তা কতটুকু সঠিক? পরিস্থিতি যদি উন্নতি হয় তাহলে ধর্ষণ, ডাকাতি, চাঁদাবাজি আর খুনের ঘটনা কেন বাড়ছে? গত 8ই মার্চ পরিবেশ মন্ত্রী আব্দুল্লাহ আল মিন্টু বলেছেন সরকার 2-3 মাসের মধ্যেই অপারেশন ক্লিন হার্টের মতো একটি অভিযান চালাবে। ফেনী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে আব্দুল্লাহ আল মিন্টু কথা বলেন। কিন্তু মবকারীদের দেখেও না দেখার ভান করে উল্টো নির্যাতিতদের জেলে পুরে যদি অপারেশন ক্লিন হার্ট 2.0 করা হয় তাহলে সেটি তো হবে ইউনূসের টেবিল হান্টের আরেকটি নতুন ভার্সন। এমন অবস্থায় বিএনপির নেতারা এই সমস্যাকে আর বাড়তে দিতে চাইছেন না, তারা বরং চাইছেন একটা রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসুক, যেখানে আওয়ামী লীগ, বিএনপি দুই দলই আগের মতো একত্রে রাজনীতি করতে পারবেন। কিন্তু জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টির মতো যদি কেউ একরকমের জোর জবরদস্তি সৃষ্টি করতে চায়, তখন যাতে এই দুই প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপি ঐক্যবদ্ধ হয়ে ওই পক্ষটিকে প্রতিহত করতে পারে। বাংলাদেশে 12ই ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের পর প্রথমবারের মতো, মানে 2024-এর 5ই আগস্টের পর প্রথমবারের মতো আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছিলেন যে যে যেখানে আছেন তারা যেন এলাকায় ফিরতে শুরু করেন, আর সামনেই আসছে জাতীয় নির্বাচন, সেই নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি গ্রহণ করেন। নির্বাচনের আগেই অনেক এলাকায় আওয়ামী লীগ নেতাকর্মীরা ফিরতে শুরু করেছিলেন, কারণ বিএনপির এমপি পদপ্রার্থীরা অনেক ক্ষেত্রে প্রকাশ্যেই এই যে ভুয়া জুলাই মামলা দিয়ে আর কাউকে হয়রানি করা হবে না, তার এলাকায় সকলেই বিনা ভয়ে বিনা হয়রানিতে বসবাস করতে পারবেন, রাজনৈতিক মামলা, রাজনৈতিক হয়রানির শিকার কাউকে হতে হবে না, এসব ভাষণ দিয়েছেন, বক্তৃতা দিয়েছেন, প্রতিশ্রুতি দিয়েছেন, দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গেই জনসংযোগ করেছেন যাতে আওয়ামী লীগের ভোট ব্যাংকের ভোটটা তার ব্যালট বাক্সে পড়ে এবং এমপি পদে তার জয় নিশ্চিত হয়। মানে একেবারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর থেকে শুরু করে বিএনপির অনেক শীর্ষস্থানীয় নেতা এমন বক্তব্য পুরো নির্বাচনী প্রচারের সময়টাতেই দিয়ে এসেছেন। এমনকি বিএনপির এমপি পদপ্রার্থীর মঞ্চে একই সঙ্গে আওয়ামী লীগের নেতারা উঠেছেন এবং উঠে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে বিএনপির ধানের শীষের পক্ষে ভোট চেয়েছেন। এই খবরও সংবাদ মাধ্যমে প্রকাশ হয়েছে। মানে কোন এলাকায় ফেরা যাবে, কোন এলাকায় ফেরা যাবে না, নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই সেটা আঁচ করতে শুরু করেন আওয়ামী লীগের নেতা কর্মীরা, যারা 2024-এর 5ই আগস্টের পর থেকে বাংলাদেশ জুড়ে কোনো এলাকায় আসলে ঘরবাড়িতে থাকতে পারছিলেন না, মামলা হামলার ভয়ে, এবং দোকানপাট, ব্যবসা বাণিজ্য কিছুই পরিচালনা করতে পারছিলেন না। এ অবস্থায় বিএনপি আর আওয়ামী লীগের মধ্যে যে অনেক এলাকাতেই, কিংবা বলা যেতে পারে বাংলাদেশের বেশিরভাগ এলাকাতেই এক রকমের একটা আপোষ রফা হয়েছে, এবং সেই আপোষ রফার ভিত্তিতে আওয়ামী লীগের নেতা কর্মীরা এলাকায় ফিরেছেন কিংবা নির্বাচনের পর ফেরা শুরু করবার পরিস্থিতি তৈরি করতে পেরেছেন। সেটা নিয়ে এমনকি জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি নিয়মিত সোচ্চার বক্তব্য দিচ্ছে যে বিএনপিকে আওয়ামী লীগ জিতিয়ে এনেছে ভোটে, সেই কারণেই বিএনপি এখন আওয়ামী লীগের কার্যালয় দেশের বিভিন্ন জায়গায় খুলতে দিচ্ছে। প্রথম যে ইঙ্গিতটা পাওয়া যায় আসলে আওয়ামী লীগের বাংলাদেশে একটা পরিসর তৈরি হচ্ছে তার, সেটা হচ্ছে যে
আওয়ামী লীগ বাংলাদেশের বিভিন্ন জায়গায় তার কার্যালয় যেগুলো ভাঙচুর করে আগুন দিয়ে সেই 5ই আগস্টের পর থেকে বন্ধ করে রাখা হয়েছে সেগুলো গিয়ে আবার খোলে। অনেক ক্ষেত্রেই এমনকি বিএনপির নেতাকর্মীরাও পরে গিয়ে নাকি আবার আগুন দিয়েছেন, ভেঙেছেন। কিন্তু কোন এলাকা থেকে এই কার্যালয় খোলার জন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের সেভাবে গ্রেফতার করা হয়েছে সে খবর পাওয়া যায়নি। মানে এক রকমের প্রচ্ছন্ন সমর্থন বিএনপির স্থানীয় নেতাকর্মীদের তরফে বিভিন্ন জায়গায় দেওয়া হচ্ছে, সেই ইঙ্গিত পরিষ্কার। এমন পরিস্থিতিতে সীমান্ত পেরিয়েও বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা ফিরতে শুরু করেছেন সে খবর পাওয়া যাচ্ছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা যখন সীমান্ত পাড়ি দিয়েছিলেন তখন যেমন তাদের পাসপোর্ট ভিসার বিষয় ছিল না, এক রকমের জীবন রক্ষা করতে কুমিল্লা সীমান্ত দিয়ে, ময়মনসিংহ সীমান্ত দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রাণ রক্ষায় ভারতের পথে চলে গিয়েছিলেন। মানে এই যে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে গিয়ে আশ্রয় নেওয়া, সেটা যে শুধু আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীরা করেছেন তাই তো নয়, আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারা করেছেন, সাবেক মন্ত্রীরা করেছেন, এমনকি একেবারে বর্তমানে কর্মরত সামরিক বাহিনীর জেনারেলরাও কিন্তু সীমান্ত পাড়ি দিয়ে প্রাণ রক্ষার্থে এবং মামলা থেকে বাঁচতে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছেন 2024-এর 5ই আগস্টের পর থেকে। এমন পরিস্থিতিতে এখন এই খবর পাওয়া যাচ্ছে যে শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক আওয়ামী লীগের নেতা কর্মীরা সীমান্ত দিয়েই আবার দেশে ফিরতে শুরু করেছেন। আমার দেশ পত্রিকা সবচেয়ে আওয়ামী লীগ বিরোধী পত্রিকা বলেই, এবং আওয়ামী লীগ যে কোনো সময় আবার রাজনীতিতে ফিরে আসবে, 12ই ফেব্রুয়ারির নির্বাচনের পর থেকে আওয়ামী লীগের রাজনৈতিক পরিসর তৈরির একটা সুবাতাস বইছে, এসব বলে যারা সবচেয়ে বেশি শঙ্কা প্রকাশ করছে, যে সংবাদ মাধ্যমটি মাহমুদুর রহমান সম্পাদিত আমার দেশ পত্রিকা, সেই পত্রিকাটিতেই আবার আওয়ামী লীগের খবর সবচেয়ে বেশি পাওয়া যায়। কারণ অন্য সংবাদ মাধ্যমগুলো যখন প্রতিক্রিয়ার ভয়ে আওয়ামী লীগ বিষয়ে কোনো সংবাদ প্রকাশ করে না, তখন এই আমার দেশ পত্রিকা গোয়েন্দা সূত্র, স্থানীয় সূত্র, বিভিন্ন খবর সংগ্রহের মাধ্যমে নিয়মিতভাবে আওয়ামী লীগ বিষয়ক সংবাদ পরিবেশন করে। এখন আমার দেশ পত্রিকা সুনির্দিষ্টভাবে বলছে যে সীমান্ত দিয়ে দেশে ঢুকতে শুরু করেছেন আওয়ামী লীগ নেতারা, এবং তারা বিভিন্ন নাম প্রকাশ করছেন যারা কিনা মূলত কুমিল্লা সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকেছেন। আমার দেশ পত্রিকা বলছেন যে বিপুল সংখ্যক আওয়ামী লীগ নেতাকর্মী অবৈধভাবে ভারতে গিয়েছিলেন, বেশি হাতে গোনা কয়েকজনের পাসপোর্ট থাকলেও বেশিরভাগ নেতাকর্মীরই পাসপোর্ট নিয়ে, এজন্য ঠিক যেভাবে তারা গিয়েছিলেন কুমিল্লা সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে তারা আবার সেই অবৈধ পথেই দেশে ফেরার চেষ্টা করছেন। ইতিমধ্যে কয়েকজন নেতা কর্মী দেশে ফিরেও এসেছেন। গোয়েন্দা সূত্রে জানা গেছে যে ভারত ফেরত নিষিদ্ধ ছাত্রলীগ নেতারা কুমিল্লা আওয়ামী লীগের সাবেক কয়েকজন এমপির অর্থায়নে, এমনকি আমার দেশ বলছে যে তারা রীতিমতো সশস্ত্র অবস্থায় শক্তিমত্তা সহ বাংলাদেশে প্রবেশ করেছে, এবং সেখানে আমার দেশ বলছে যে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা অস্ত্রের মজুত করেছেন কুমিল্লার সাবেক এমপি আকম বাহাউদ্দিন বাহার, সাবেক অর্থমন্ত্রী লোটাস কামাল, সাবেক এলজিইডি মন্ত্রী তাজুল ইসলাম এবং সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের অর্থায়নে। এখন অস্ত্র নিয়ে তারা ঢুকছেন কিনা তার চেয়েও যেটা গুরুত্বপূর্ণ এখানে বোঝা যে আওয়ামী লীগ রীতিমতো বিভিন্ন এমপিদের অর্থায়নে বিভিন্ন এলাকায় সংগঠিত হতে শুরু করেছে। কারণ মনে রাখতে হবে এবং লক্ষ্য করতে হবে যে শেখ হাসিনা কিন্তু গত বছরের মাঝামাঝি সময় থেকেই এই যে বিভিন্ন সংসদীয় এলাকা সুনির্দিষ্ট করে নেতাকর্মীদের সঙ্গে নিয়মিতভাবে অনলাইনে বৈঠক করছিলেন। মানে তার বরাবরের একটা পরিকল্পনার অংশ হচ্ছে যে সংসদীয় এলাকা, স্থানীয় সরকার নির্বাচন, মানে নির্বাচনমুখী দল যেহেতু আওয়ামী লীগ, কাজেই ওই এলাকা ভিত্তিক রাজনীতিটাকে টিকিয়ে রাখতে হবে। তো এখানেও আমার দেশ বলছে যে ওই এমপিদের অর্থায়নে নেতা কর্মীরা দেশে ফিরতে শুরু করেছেন এবং সংগঠিত হচ্ছেন। এখন আমার দেশ বলছে যে তারা স্থানীয়দের সঙ্গে কথা বলেছেন কুমিল্লা এলাকায়, এবং সেখানে তারা জানতে পেরেছেন, তাদের ভাষায় জুলাই বিপ্লবে ছাত্র হত্যার ডজন খানেক মামলার আসামি কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন স্বপন ভারতে পালিয়ে গিয়েছিলেন।
এবং সেখান থেকে পরে দুবাইতে আশ্রয় নিয়েছেন। গত শুক্রবার তিনিও দেশে ফিরে এসেছেন। তার মানে এমন একজন নেতা, মানে আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থক সকলের বিরুদ্ধে 50-60টা করেও মামলা আছে, জুলাই হত্যা মামলা, সেসব মামলার অনেক মামলাই যে ভুয়া, সেই মামলাগুলো আবার পুনর্বিবেচনার উদ্যোগও সরকার গ্রহণ করেছে। কাজেই সেটা একটা ভিন্ন প্রসঙ্গ। কিন্তু আওয়ামী লীগের একজন নেতা, জেলার সিনিয়র নেতা, তিনি ভারতে গিয়েছিলেন, ভারত থেকে দুবাই পর্যন্ত পৌঁছে যেতে পেরেছিলেন, কিন্তু তিনিও যে আবার দেশে ফিরে এসেছেন সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা সিগন্যাল, যে তার মানে আওয়ামী লীগের নেতাকর্মীরা এই যে দেশে ফেরার বিষয়টাকে গুরুত্বের সঙ্গে নিচ্ছেন। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সাম্প্রতিক একটি বক্তব্য বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে। সেখানে তিনি সুস্পষ্টভাবে বলেছেন, শুধু স্থানীয় সরকার নির্বাচন নয়, বার কাউন্সিল নির্বাচন থেকে যেখানে যা নির্বাচন হবে সেখানেই আওয়ামী লীগ অংশ নেবে। শুনে আসি শেখ হাসিনা কি বলছেন। সামনে ইলেকশন, সেটা আইনজীবী হোক, পেশাজীবী হোক, যেখানে যত ইলেকশন হবে প্রত্যেকটা জায়গায় আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা কন্টেস্ট করব, এটা আমাদের সিদ্ধান্ত। ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে যতগুলো ইলেকশন হবে আওয়ামী লীগের নেতাকর্মী সেখানে অংশগ্রহণ করবে। এখন আমার দেশ পত্রিকায় কুমিল্লার যে নেতার কথা সুনির্দিষ্টভাবে বলা হচ্ছে, সাজ্জাদ হোসেন স্বপন, যিনি দুবাই পর্যন্ত পৌঁছে যাওয়ার পর আবার কুমিল্লায় এখন ফিরে এসেছেন, তিনি এসেই নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন এবং তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের একত্রিত করার ঘোষণা দিয়েছেন। আমার দেশ বলছে দিনের আলোয় তিনি ঘুরছেন, কিন্তু পুলিশ তাকে ধরছে না। আমার দেশ গিয়ে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের জিজ্ঞেস করেছেন যে তাদের দলের কোনো নির্দেশনা আছে কিনা যে তারা আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরে আসতে এক রকমের মদদ দেবে। মদদ শব্দটা আমার দেশ ব্যবহার করেছে, মানে এক রকমের প্রশ্রয় দেবে। তখন আমার দেশ পত্রিকাকে বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক বলেছেন যে দলীয়ভাবে তাদের প্রশ্রয় দিতে হবে, এ ধরনের কোনো নির্দেশনা আমাদের কাছে নেই। ব্যক্তিগতভাবে কারো সঙ্গে আওয়ামী লীগ নেতাদের কোনো সম্পর্ক আছে কিনা এটা আমি জানি না। ঠিক এই সুযোগটাকেই আসলে সারা বাংলাদেশে স্থানীয়ভাবে আওয়ামী লীগ কাজে লাগাতে চাইছে। বিএনপি যখন জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টির চাপে বাংলাদেশের বহু জায়গায় স্থানীয়ভাবে বুঝতে পারছে যে সামনে যখন স্থানীয় নির্বাচনও আসছে, তখন যে পরিমাণ চাপের সম্মুখীন তারা হবে, আওয়ামী লীগের সমর্থন ছাড়া, আওয়ামী লীগকে পাশে না পেলে জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টির চাপ তাদের পক্ষে সহ্য করে রাজনীতিতে এবং স্থানীয় এলাকার ময়দানে টিকে থাকা তাদের জন্য কঠিন হবে। তখন বিএনপির অনেক এলাকার স্থানীয় নেতৃবৃন্দই আসলে আওয়ামী লীগের তাদের পূর্ব পরিচিত দীর্ঘদিনের পারিবারিক সম্পর্ক, মানে বাংলাদেশে তো একই পরিবারে আওয়ামী লীগ করে আর বিএনপি করে, দুই ভাই আছেন। এমন অবস্থায় বিএনপির নেতারা এই সমস্যাকে আর বাড়তে দিতে চাইছেন না, তারা বরং চাইছেন একটা রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসুক, যেখানে আওয়ামী লীগ বিএনপি দুই দলই আগের মতো একত্রে রাজনীতি করতে পারবেন। কিন্তু জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টির মতো যদি কেউ এক রকমের জোর জবরদস্তি সৃষ্টি করতে চায়, তখন যাতে এই দুই প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপি ঐক্যবদ্ধ হয়ে ওই পক্ষটিকে প্রতিহত করতে পারে। কাজেই বিএনপির নেতাদের সঙ্গে আসলে ব্যক্তিগত সম্পর্কের ভিত্তিতেই এবং তাদের ব্যক্তিগত আশ্বাসের ভিত্তিতেই অনেক এলাকায় আওয়ামী লীগ নেতাকর্মীরা ফিরতে শুরু করেছেন, এবং যেখানে বিএনপি, ক্ষমতাসীন বিএনপি তাদের পাশে আছে, সেখানে পুলিশ প্রশাসনও খুব স্বাভাবিকভাবে আওয়ামী লীগ নেতাকর্মীদের কোনো রকম গ্রেফতারে বা বাধা দিতে যাচ্ছে না। বিএনপির একাধিক নেতা আমার দেশ পত্রিকাকে জানিয়েছেন যে শুধুমাত্র কুমিল্লাতেই বিএনপির বড় মাপের অনেক নেতা আওয়ামী লীগের চেয়ারম্যান মেম্বারদের আশ্রয় দিয়ে রেখেছেন। কয়েকজন আওয়ামী লীগ চেয়ারম্যান আবার ইতিমধ্যে বিএনপিতেও যোগদান করেছেন। এখন দেখেন, শেখ হাসিনা যখন বলেছেন আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে, এখন আওয়ামী লীগ কি মার্কা নিয়ে অংশ নিতে পারবে কিনা, নাকি আওয়ামী লীগ ঘনিষ্ঠ রাজনীতির ব্যক্তিরা অন্য কোনো মার্কা নিয়ে, স্বতন্ত্র প্রতীক নিয়ে
অংশ নেবেন। বার কাউন্সিলে আওয়ামী লীগের সমর্থক আইনজীবীরা অন্য কোনো নামে প্যানেল ঘোষণা করে তারপর নির্বাচনে অংশ নেবেন কিনা, মানে এরকম অনেক কৌশল তো আওয়ামী লীগ তার অনেক দুর্যোগকালে নানা সময় করেছে। এই সব কিছুই আসলে আওয়ামী লীগ বিবেচনা করছে, কিন্তু প্রথম অগ্রাধিকার এখন তাদের যে কোনো ভাবে এলাকায় ফেরা এবং সারা বাংলাদেশে নেত্রীর নির্দেশে তারা কিন্তু এলাকায় ফিরতে শুরু করেছে। তবে মনে রাখতে হবে, এই 7ই মার্চ ঢাকায় বঙ্গবন্ধুর বাড়িতে ফুল দিতে যখন 4 জন সাধারণ নারী পুরুষ রওনা হয়েছিলেন, তখন কিন্তু পুলিশ তাদেরকে পান্থপথ থেকে গ্রেফতার করে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দিয়েছে। 7ই মার্চের ভাষণ বাজাতে গিয়ে পুলিশের মামলায় গ্রেফতার হয়ে এখনো জামিন না পেয়ে কারাগারে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কাজেই বিএনপির নেতা কর্মীরা বা বিএনপি দল হিসাবে কি করবে সামগ্রিকভাবে সেটা বলা মুশকিল। এলাকা বুঝে আওয়ামী লীগের নেতা কর্মীরা এলাকায় ফিরছেন, রাজনৈতিক পরিসর তৈরির চেষ্টা করছেন এবং তাতে বিএনপির একটা প্রচ্ছন্ন সমর্থন না থাকলে সেটা করা মুশকিলই বটে।